এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। ওর মাঝেই গুটি কয়েক শত্রু বানিয়ে ফেলেছে। সেগুলো ইচ্ছাকৃত নয়, বরং তার অগোচরে শত্রুতার সূত্রপাত হয়েছে। এর ফল স্বরূপ ভার্সিটি এরিয়াতে সরাসরি অ্যাটাকের শিকার হয়েছে। কিন্তু ভাগ্য ভালো, কোনো মেয়ে বাঁচিয়ে নিয়েছে। মাঝখানে মেয়েটা না আসলে নবনির্বাচিত এমপি খতম। ইলহাম তৃপ্তির ঢেকুর তুলে বলল, নিউজটা কানে এসেছিল, তবে হঠাৎ এত বড় মামলা ঠান্ডা হয়ে গেল কিভাবে? বিষয়টা একটু গোলমেল লাগছে। গোলমেলে লাগার কথা, কারণ এইসব অ্যাটাকের খবর যত হাইলাইট হবে ততই পরিস্থিতি বিগড়ে যাবে। রাজনীতির মারপ্যাচ বোঝা মুশকিল। মিহি এতক্ষণ চুপচাপ দুজনের কথোপকথন গভীর মনোযোগ দিয়ে শুনছিল। রাজনৈতিক আলাপ তার একদম অপছন্দের, তবে সারহানের কথা শুনে একটু আগ্রহ জন্মেছিল। কৌতূহল বশত নিশাদকে জিজ্ঞেস করলো, সারহান যে তোমাকে ভরা ক্যাম্পাসে মেরেছিল, এম আই রাইট নিশাদ? ইলহাম বাঁকা চোখে তাকায় মিহির দিকে। মিহি নিশাদের ক্লোজ ফ্রেন্ড। নিশাদের বাবা এবং মিহির বাবা বন্ধু হওয়ার সূত্রে দুজনের বন্ধুত্ব গড়ে উঠেছে। মেয়েটা যথেষ্ট সুন্দরী এবং মডার্ন, পোশাকে আভিজাত্য ফুটে উঠেছে। নিশাদকে এমন প্রশ্ন করায় বেশ বিরক্ত হলো ইলহাম। সুন্দরী মেয়েদের যে বুদ্ধি হাঁটুর নিচে, তার জল জ্যান্ত উদাহরণ মিহিকা মুবাশিরা। নিশাদ বিরক্তির সহিত তাকায় মিহির দিকে, দৃষ্টি সরু এবং গাঢ়। চাপা ক্রোধান্বিত কণ্ঠে বলল, সব চ্যাপ্টার ভার্সিটিতে ক্লোজ করে দিয়েছি, অথচ তুমি এখনো এসব মনে রেখেছ? মিহি দমে গেল, প্রকাশ করল না। পুনরায় বলে উঠল, ভোলার মতো বিষয় না এটা। ইলহাম, তুমি ভুলতে পেরেছো সেই কাহিনী? শেষোক্ত কথাটি ইলহামকে উদ্দেশ্য করে বলল মিহি। ইলহাম থতমত খেয়ে যায়, একটু থেমে বলে ওঠে, না, ভুলিনি। দেখেছো নিশাদ, ইলহাম ভুলেনি। আমি কি করে ভুলতাম বলো? বাই দা রাস্তা, এটার রিভেন্স নেবে না? নিশাদের প্রচন্ড রাগ হলো। কাট কাট জবাব দিল, না, এবার অন্তত চুপ করো, এসব পুরনো বিষয় ঘেটে লাভ নেই। মিহি আলতু হেসে বলল, তুমি এত চুইট কেন নিশাদ? নিশাদ কপালে বিরক্তির ভাঁজ ফেলে মুখে কলু পেতে বসে রইল। ইলহাম খুক খুক করে কেসে উঠল। মিহি হাসি বজায় রেখে বলল, এসব রাজনীতির বিষয় বাদ দাও তোমরা, আমরা অন্য টপিকে কথা বলি। ইলহাম, তোমার কোনো গার্লফ্রেন্ড আছে? ইলহাম চাপা স্বরে উত্তর দিল, না। তুমি হ্যান্ডসাম একটা ছেলে, গার্লফ্রেন্ড নেই শুনে অবাক লাগছে। যাই হোক, এক্স বা পছন্দের কেউ আছে? এক্স নামক কালনাগিনী আমার নেই, তবে একজনকে লাইক করি। মিহি নড়ে চড়ে উঠল। কৌতূহলী ভাব নিয়ে জানতে চাইল, মেয়েটার পিক থাকলে দেখাও। ইলহাম অদ্ভুত হেসে বলে উঠল, পিক নেই আমার কাছে। যার চেহারা সর্বক্ষণ আমার চোখের সামনে ভাসে, তার পিক নেখে কি করব? গভীর প্রেমে পড়ছো ইলহাম। মেয়েটার নাম কি? বলা যাবে না। আরে বলো। ইলহাম চক্ষুদয় বন্ধ করে। তখনই ভেসে উঠে মেয়েটার ভয়ার্থ চেহারা, আতঙ্কিত চাহনি। সে আনমনে হেসে ওঠে, শান্ত কণ্ঠে বলে, অরিত্রিকা ফাইরুজ চৌধুরী। বাহ, সুন্দর নাম। মেয়েটা ভীষণ সুন্দরী, তাই না? হ্যাঁ, তোমার কল্পনার থেকেও সে অধিক সুন্দরী। মিহি মস্করা করে বলল, বিয়ে করে ফেলো দ্রুত, তাহলে দেখা যাবে অন্য কেউ তোমার রানীকে বিয়ে করে নিবে। ইলহাম দ্রুত চক্ষুদয় খুলে ফেলে, মৃদু হেসে বলে, আমি থাকতে তেমন কিছুই হবে না। বাহ, ক্যা কনফিডেন্স। তবে একটা সমস্যা আছে। কি? অরিত্রিকা সারহানের চাচাতো বোন। নিশাদের উক্ত কথাটি শ্রবণ হতে দ্রুত তাকায় ইলহামের দিকে। ইলহাম বেশ উচ্ছ্বসিত ভঙ্গিতে বসে আছে, মুখ বয়াবে আনন্দের জোয়ার পড়ছে। সেসব উপেক্ষা করে বলল, সারহানের বোন। ইলহাম চাপা স্বরে বলল, মিহি তড়ি ঘড়ি করে বলল, তাহলে তুমি আমার সাথে হাত মিলাও ইলহাম। কেন? দুজনে মিলে বুদ্ধি করে পদক্ষেপ গ্রহণ করতে হবে। তুমি অরিত্রিকাকে পটাবে আর আমি এমপি সারহানকে। সারহান আমার ক্রাশ। নিশাদ ধমকে উঠে বলল, যাকে দেখো তার উপর ক্রাশ খাও, এটা কোন ধরনের স্বভাব মিহি? মিহি মুখ গুমরা করে বলল, তোমার উপরেও তো ক্রাশ খেয়েছিলাম, কিন্তু তুমি পাত্তা দিলে না। সেই দুঃখে আরেকজনের উপর খেয়েছি। সব দোষ তোমার নিশাদ। ইলহাম নিজের হাসি থামিয়ে রাখতে পারল না।
হু হা করে হেসে উঠল। নিশাদ খিচে মেজাজে চুপচাপ বসে রইল। মিহি আর চোখে তাকালো নিশাদের দিকে। ভালোবাসা কেন এত অসহায়? সাদাত লিভিং রুমের সোফায় গায়ে এলে বসে গান শুনছে। তার মন আজ ভীষণ খারাপ। কিছুক্ষণ আগেই তার 11তম ব্রেকআপ হয়েছে। সে দুঃখে আজ এক্সট্রা দুটো বার্গার বেশি খেয়েছে। আরও খেতে চেয়েছিল, কিন্তু অতিরিক্ত কষ্টে জর্জরিত হয়ে খেতে পারেনি। অরিত্রিকা আর ইশরা দুজনে অপর পাশের সোফায় গালে হাত দিয়ে চোখ মুখ কুচকে তাকিয়ে আছে সাদাতের দিকে। দুজনের বিরক্তির সহিত বসে নাটক দেখছে। এই ছেলে মেয়েদের মতো নটাঙ্কিবাজ কি করে হলো? দেখে মনে হচ্ছে না ছ্যাঁকা খেয়েছে, অথচ এমন ভাব করছে ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেছে। বড় ভাই মেয়েদের ধারে কাছে যায় না, অথচ ছোট ভাই একের পর এক ছ্যাঁকা খাওয়ার নাটক করে যাচ্ছে। দেখা যাবে দুদিন পর নতুন কাউকে পটাবে। তুই গান বন্ধ করবি? অরিত্রিকা কটমট করে বলল। সাদাত তা শুনেও কোনো কিছু বলল না। সেভাবেই ভগ্ন হৃদয়ের প্রেমিকের ন্যায় বসে রইল। ঈশ্বর সহ্য হলো না নাটক। সে দ্রুত গিয়ে সোফার উপরে থাকা ফোনটা হাতে তুলে নিল। গান বন্ধ করতে যাবে এমন সময় সাদাত খপ করে ঈশ্বর হাত ধরল। ঈশ্বর এমন আকস্মিক কাণ্ডে হকচকে গেল। সংকুচিত নয়নে তাকালো সাদাতের দিকে। সাদাত চোয়াল শক্ত করে তাকিয়ে আছে ঈশ্বর দিকে। চক্ষু রক্তিম বর্ণ ধারণ করেছে। চাপা ক্রোধান্বিত কণ্ঠে ধমকে বলল, আমার দুঃখ বিলাসের সময় একদম নাক গলাতে আসবে না টমেটো। ইশরা মেয়েকে রাগ দেখে বলল, হ্যাঁ, আসছে ডিজিটাল যুগের দেবদাস। 2 দিন পর পর যে গার্লফ্রেন্ড চেঞ্জ করে, তার আবার দুঃখ বিলাস। এসব নাটক আমাদের সামনে করবি না একদম। আমার দুঃখ তোমাদের নাটক মনে হচ্ছে? হ্যাঁ। তোরা আমার শত্রু। শালা তোদের জন্য একটু মন খারাপ করতে পারি না। তোদের কোনো বান্ধবীর নম্বর দিয়ে কথা বলে মন শান্ত করি। ইশরা ভেঙচি দিয়ে বলল, আমাদের খেতে কাজ নেই, তোকে বান্ধবীর নাম্বার দেব। ভাই, এবার এসব নাটক বন্ধ কর। আমরা জানি এসব দুঃখ বিলাস আসলে নাটক। সাদাত হ্যাচকা টান দেয় ইশরাকে। ইশরা নিজের ভারসাম্য রক্ষা না করতে পেরে ধম করে পড়ে সোফার উপর। কটমট করে তাকায় সাদাতের দিকে। সাদাত সেই চাহনি উপেক্ষা করে গম গম কণ্ঠে বলে ওঠে, একদম বেশি কথা বলবি না টমেটো। বেশি বেশি খেয়ে একদম মোটু টমেটো হয়ে যাচ্ছিস। নিজের দিকে একটু খেয়াল কর আর আমার দিকে নাক গলানো বন্ধ কর, পচা টমেটো। ইশরা রাগে ফুঁসে উঠল। অতিরিক্ত রাগের কারণে চক্ষুদয় ছলছল করে উঠল। অশ্রুসিক্ত নয়নে তাকালো সাদাতের দিকে। শয়তান একটা! তার খাওয়া নিয়ে কথা শোনালো। হালকা একটু গুলুমুলু সে, তাই বলে কথা শোনাবে? সাদাত ইশরার ভাবমূর্তি উপেক্ষা করে নির্বিকার ভঙ্গিতে বলে উঠল, তোর গালগুলো রাগে আরও লাল হয়ে যাচ্ছে ইশরা। এখন একদম পাকা টমেটোর মতো লাগছে। ইশরার রাগ বেড়ে গেল। দৃষ্টি পড়ল হাতের দিকে। সাদাতের হাতে তার হাত মুঠোবন্দি। তীক্ষ্ণ মেজাজে বলে উঠল, আমার হাত ছাড়। সাদাত হাত ছেড়ে দেয়। আশ ভেঙে উঠে দাঁড়ায়। ফোনটা পকেটে ঢুকে তারা ভাবে বলে, তোদের দুজনের নজর খুব খারাপ। আমি শিওর তোদের নজর পড়েছিল আমার রিলেশনে, তাই 11তম গার্লফ্রেন্ড ভেঙে গেছে। অবশ্যই এতে আমার তেমন দুঃখ হচ্ছে না। যে যাওয়ার সে তো চলে যাবে, পুরনো চলে গেলে নতুন আসবে। জামা কাপড়ের মতো গার্লফ্রেন্ড বদলানো বাদ দে। যেদিন সত্যি কাউকে ভালোবাসবি কিন্তু তাকে নিজের করে পাবি না, সেদিন বুঝবি ভালোবেসে না পাওয়ার দহন কেমন। এই ডিজিটাল যুগে আবার ভালোবাসা, বুঝলি, সব টাইম পাস। সত্যি বলতে এসব ভালোবাসা বলতে কিছু নেই দুনিয়ায়, সব মোহ। অরিত্রিকা দুজনের ঝগড়া শুনে রেগে গেল। বিক্ষুব্ধ কণ্ঠে বলল, তোরা দুজন চুপ কর, নয়তো দুটোর মাথায় বাড়ি মেরে দিব। সাদাত দাঁড়ালো না, হান হান করে সেখান থেকে চলে গেল। ইশরা অস্ত্র মুছে নিল। সভ্য একটা ছেলে, সময় ভালো সময় খারাপ, দুমুখ মানুষ একটা। খানে খানে চরিত্র পাল্টায়। অসভ্য একটা। অরিন ইরফানের রুমে গিয়েছিল তাদের গিফট আনতে। সে দুহাতে 3টা প্যাকিং করা ছোট বাক্স আনলো। বাক্সের উপরে নাম অনুযায়ী অরিত্রিকা আর ইশরাকে দিল। গিফট পেয়ে গেছিস, এবার নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়। গুড নাইট বনুরা। গুড নাইট। অরিত্রিকা এবং ইশরা দুজনে প্রত্যুত্তর করলো। অরিন নিজের গিফটটা নিয়ে নিজের রুমে চলে গেল। অরিত্রিকা সোফার উপর তার গিফটের বাক্সটা রেখে সোফা থেকে উঠে চঞ্চল পায়ে ইশরার পাশে বসলো। আদরে ভঙ্গিতে বলল, সাদাতের কথায় মন খারাপ করিস না। ইশরা ভার মুখে বলে উঠল, সাদাত আস্ত একটা বেয়াদব। দেখেছিস আমাকে টমেটো বলে খেপাই। ওর কথা বাদ দে, এবার বলতো ইরফান ভাইয়ের কি হয়েছে? ওনাকে আজ একটু অন্যরকম লাগলো। ফুপিকে বগুড়ায় রেখে চলে এসেছে। জিজ্ঞেস করতেই বলল গুরুত্বপূর্ণ কাজ আছে, অথচ সারাদিন কোথাও বের হয়নি।
জানি না ভাইয়ার কি হয়েছে, মনে হয় মন খারাপ। হতে পারে, অনেক রাত হয়েছে, চল ঘুমাবো। আজকে কিন্তু তুই আমার রুমে থাকবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তানিয়া বেগমের শরীর আজ একটু খারাপ, তাই দ্রুত ঘুমিয়ে পড়েছেন। সারহানকে খাবার খেতে দেওয়ার দায়িত্ব আজ পড়েছে সাথী বেগমের হাতে। তিনি কিচেনে খাবার গরম করছেন আর সার্ভেন্টরা টেবিলে খাবারগুলো রাখার প্রস্তুতি নিচ্ছে। সারহান আবিরের সাথে কিছু গুরুত্বপূর্ণ ডিসকাশন করতে গিয়ে আজ ফিরতে রাত করে ফেলেছে। ঘড়ির কাঁটায় এখন রাত 11:30। সে ধীর পায়ে প্রবেশ করলো সদর দরজা দিয়ে। সারহানের সাথে থাকা দেহরক্ষীরা বাহিরে অবস্থান করছে। সারহান বাড়িতে ঢুকে সতর্কতার সহিত নজর বোলায়। আশেপাশে তেমন কাউকে দেখল না। সিল্কি কালো চুলে হাত বুলিয়ে সিঁড়ির দিকে এগোতে লাগলো। অরিত্রিকা আনমনে গান গাইতে গাইতে সিঁড়ি বেয়ে ছুটে নামছে। সোফার উপর গিফট রেখে চলে গিয়েছিল নিজের রুমে। এখন মনে পড়তে নিতে এলো। চঞ্চল পায়ে সিঁড়ির শেষ ধাপে সে পা পিছলে গেল। নিজের শরীরের ভারসাম্য রাখতে চেষ্টা করলো, কিন্তু পারল না। কারোর সাথে ধাক্কা খেয়ে ধুম করে পড়লো মেঝেতে। পড়তে চিৎকার দিয়ে উঠলো। চোখ মুখ কুচকে ব্যথাতুর কণ্ঠে উচ্চস্বরে বলে উঠলো, কোন খাম্মারে আমার সামনে দাঁড়িয়ে আছে? ও মা গো, ধাক্কায় আমার কোমর ভেঙে দিল রে। আমাকে দেখে তোর খাম্বা মনে হচ্ছে? সারহান চোয়াল শক্ত করে ভরাট কণ্ঠে বলে উঠলো। অরিত্রিকা ব্যথা ভুলে গেল নিমিষেই। পিটপিট করে তাকালেও দণ্ডায়মান মানুষটার দিকে। তড়িঘড়ি করে উঠার চেষ্টা করলো, কিন্তু কোমরের আঘাত পাওয়ার কারণে উঠতে পারল না। বিষণ্ণ মুখে বসে রইল। ইচ্ছে করলো না মানুষটাকে একটু হেল্প করার জন্য, বলেই দুই এক কথায় অপমান করবে। সারহান এক পলক তাকালো ভারাক্রান্ত মিলি মুখশ্রীর দিকে। কিছুটা শান্ত হয়ে গেল সে। দৃঢ় শান্ত কণ্ঠে বলল, আমাকে কি বললি? অরিত্রিকা মাথা নত করে আমতা আমতা করে বলল, সরি, আসলে আপনাকে বলতে চাইনি, কিন্তু মুখ ফসকে বলে ফেলেছি। সারহান ভাবমূর্তি অক্ষুণ্ণ রেখে হাত বাড়িয়ে দিল অরিত্রিকার দিকে। অরিত্রিকা নত অবস্থায় আর চোখে তাকালো। সারহানকে হাত বাড়িয়ে দিতে দেখে থামকালো বোধ হয়। বিস্মিত নয়নে দৃষ্টি উঠছে সরাসরি তাকায় সারহানের গম্ভীর মুখপানে। চক্ষু দ্বারা ইশারা করলো হাত ধরে ওঠার জন্য। অরিত্রিকা ইতস্তত বোধ করলো, আর কোনো কিছু না ভেবে সংকোচ নিয়ে হাত ধরলো সারহানের। সারহান অরিত্রিকার নরম মসৃণ হাত মুঠোবন্দি করে টেনে তুললো এবং তৎক্ষণাৎ হাত ছেড়ে দিল। অরিত্রিকা ভদ্র মেয়ের মতো বলে উঠল, ধন্যবাদ সারহান ভাই। সারহান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে কোনো প্রতিক্রিয়া না দেখে সিঁড়ি বেয়ে চলে যেতে লাগলো। অরিত্রিকা বেশ অপমানিত হলো এমন উদ্ভট ব্যবহারে। এই মানুষটা এত আজব কেন? সে খেয়াল করলো সারহানের পরনের কালো শার্ট, কিন্তু তার মনে পড়ে গেল সারহান ভাই সাদা পাঞ্জাবি পরে গিয়েছিল। ড্রেস কোথায় চেঞ্জ করলো? যেখানে ইচ্ছে করুক, তার কিচ্ছু যায় আসে না। হঠাৎ দৃষ্টি পড়ল সারহানের হাতের দিকে। শার্টের হাতা ফোল্ড করে রাখায় কোণের নিচ থেকে দৃশ্যমান। সেখানে লালচে শুকনো রক্তের দাগ। সে চমকে উঠল, আতঙ্কিত হয়ে উঠল ভেতরে ভেতরে। ঢোক গিলে কম্পনরত কণ্ঠে বলে উঠল, সারহান ভাই, আপনার হাতে রক্ত। আপনি কারোর সাথে মারামারি করে এসেছেন? সারহানের পা থেমে যায়। ঘাড় বাঁকিয়ে সরু দৃষ্টিতে তাকায় অরিত্রিকার দিকে। ভাবলে সেন ভাবে কাঠিন্যতাইটে উত্তর দেয়, হুম, নিজ হাতে খুন করে এসেছি, বিকজ অফ ইউ, অরিত্রিকা ফাইরুজ চৌধুরী। অরিত্রিকার মাথা চক্কর দিয়ে উঠল। সে থাম মেরে দাঁড়িয়ে রইল সেথায়। বিস্ময়ে বিস্ফোরিত নয়ন স্থির করলো শ্যাম মানবটির পানে। সারহান সে এক মুহূর্ত দাঁড়ায় না, নিজের ভাবাবেগ নিয়ন্ত্রণ করে এগিয়ে যায় রুমের দিকে। সারহান ডিভানে গা এলিয়ে বসে আছে। মনের গহীনে চলমান নিঃশব্দ দ্বন্দ্বের মোকাবেলা করছে। মন ও মস্তিষ্কের নীরব দ্বন্দ্বে ভীষণ ক্লান্ত অনুভব হচ্ছে। একদিকে রাজনীতি, অন্যদিকে ব্যক্তিগত জীবন, দুইটাই। রাজনীতি জড়িয়ে একের পর এক উদ্ভট পরিস্থিতিতে পড়ছে সে। এই জন্মে কারো ক্ষতি না করেও এখন শত্রুর অভাব নেই। ধীরে ধীরে সে হারিয়ে যাচ্ছে মনুষ্যত্বহীন মানুষদের ভিড়ে, যেখানে মানুষ নিজেদের সাধু হিসেবে উপস্থাপন করে, কিন্তু তারা সম্পূর্ণ প্রকাশ্যে চরিত্রের বিপরীত ধর্মী। আর মাঝে ফোনের কর্কশ রিংটনের শব্দে সারহান ভাবনাচ্যুত হলো। ডিভানের উপর রাখা ফোনটা হাতে তুলে নেয়। ফোন স্ক্রিনে নজর বুলায়। আবির কল করেছে। দীর্ঘশ্বাস ফেলে ফোন রিসিভ করে কানে চেপে ধরে। বল আবির। একটা খারাপ খবর আছে সারহান। সারহান তড়িৎ ব্যাগে উঠে বসে। কপালে চিন্তার ভাঁজ পড়ে। কপালে তর্জনী আঙ্গুল ঘষে গম্ভীর কণ্ঠে শুধায়, খারাপ খবর মানে? আবির এক মুহূর্ত অপচয় না করে বলে ওঠে, মেহমুদ রইস ইজ নো মোর। হোয়াট? মাত্র হসপিটাল থেকে কল দিয়েছিল খবরটা দেওয়ার জন্য। সারহান উত্তেজিত ভাব দমিয়ে রাখে। কিছুক্ষণ মন থেকে নিচু স্বরে বলে, আগামীকাল সকালের মধ্যে জানাজার ব্যবস্থা কর। আচ্ছা। ওকে, আই উইল কল ইউ ব্যাক।
সারহান ফোন কেটে দেয়, ওষ্ঠা গোল করে শ্বাস ফেলে, মুখ ভয়াবহ অস্বাভাবিক কঠোর হয়ে ওঠে। বুকের মধ্য কেমন অশান্ত হয়ে উঠেছে। 5 বছরের ছোট্ট বাচ্চাটা এতিম হয়ে গেল। অপরাধ বোধে বিদ্ধ হলো সারহানের পাথরের ন্যায় কঠিন মন। কেমন যেন দম বন্ধকর পরিস্থিতি। সে তো বাঁচাতে চেয়েছিল মেহমুদকে, কিন্তু পারল না। নিষ্পাপ বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে ভেবেছিল বাঁচিয়ে দেবে, কিন্তু ভাগ্য তার সাথে বেমানি করলো। অপরাধী বানিয়ে দিল ছোট্ট বাচ্চাটার কাছে। ভেবে চক্ষু রক্তিম বর্ণ ধারণ করলো। গাঢ় শ্বাস টেনে নিজেকে স্বাভাবিক করার প্রয়াস চালালো, কিন্তু আজ নিজেকে স্বাভাবিক রাখতে পারছে না। বারবার হৈমির হাস্যোজ্জ্বল মায়াবী চেহারা ভেসে উঠছে চক্ষুপটে। গতকালও আবির বাচ্চা মেয়েটাকে তার বাবার সাথে দেখা করেছে। শুনেছে মেহমুদকে দেখে হৈমি ভীষণ খুশি হয়েছিল। 2 ঘন্টার মতো বাবার সাথে কথা বলেছে মেয়েটা। আর আজ এক নিমিষেই সব শেষ। শারহান ভাই। অরিত্রিকা দরজার সামনে দাঁড়িয়ে হাঁক ছাড়লো। মেলি সমুধর কণ্ঠ কর্ণকুহরে প্রবেশ করলো তার। কোনো উচ্চ বাচ্চ না করেই সারহান দরজার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে উঠল, ভেতরে আয়। অরিত্রিকা দ্বিধাগ্রস্ত পায়ে দরজার পাল্লা খুলে ভেতরে প্রবেশ করলো। রুমের নিস্তব্ধতা ভেঙে রশ্মি চুরির রিনিঝিনি শব্দে ঝঙ্কার তুলল। কোনো অতীত লুপ্ত সুর যেন পুনরায় ফিরে এলো সেই শব্দে। সারহানের দ্বিধান্বিত দৃষ্টি স্থির রইল অরিত্রিকার 2 হাতের দিকে। মুহূর্তে ক্ষুণ্ণ হলো ভাবমূর্তি। কিয়ৎ সময় নিষ্ফলক চেয়ে রইল মেয়েটির 2 হাতে পরিহিত লাল কাচের চুরির দিকে। গাঢ় এবং তুখুর সে চাহনিতে মিশে আছে বিস্ময়, উপলব্ধি এবং অবর্ণনীয় অনুভূতি। মুহূর্তে চক্ষুদয় ভার করল অনিবর্ষণীয় মোহ, অনিন্দ মুগ্ধতা। ফর্সা হাতে অসম্ভব সুন্দর মানিয়েছে, যেন এই চুড়িগুলো শুধু অরিত্রিকার জন্যই বানানো হয়েছে। হঠাৎ আমার রুমে আসার কারণ কি? সারহান দৃষ্টি সংযত করে সরিয়ে নেয় দ্রুত। মনের ভেতরের অনুভূতি চেপে হাতে থাকা ফোন স্ক্রল করতে করতে ভরাট কণ্ঠে বলে উঠল। অরিত্রিকা তটস্থ ভঙ্গিতে ধীর পায়ে এগিয়ে এসে সারহানের সামনে দাঁড়ায়। ধীরজ কণ্ঠে বলল, আম্মু আপনাকে খেতে ডাকছে। সারহান ফোনের দিকে তাকে নির্লিপ্ত কণ্ঠে উত্তর দেয়, খিদে নেই। অরিত্রিকা এক মুহূর্ত চুপ করে রইল। সারহানের স্বর এতটাই অনুজ্জ্বল যে তার ভেতরের ভাবনা বোঝা দেয়। তবে সে সহজে ফিরে যাওয়ার মানুষ নয়। কিছুটা দ্বিধা নিয়ে ধীর কণ্ঠে জিজ্ঞেস করলো, কেন? বাইরে থেকে খেয়ে এসেছেন? সংক্ষিপ্ত ভাবে শুধু বলল, না। তাহলে এত প্রশ্ন করিস কেন তুই? সারহানের কথায় বিরক্তির আভাস পেয়ে অরিত্রিকা ধুমে গেল। আর কোনো প্রশ্ন করার সাহস করলো না। কিন্তু সারহানের শিটের উপর বলা কথাগুলো তার মস্তিষ্কে দাপে বেড়াচ্ছে। এমন আজব কথা কেন বললেন? সাহস সঞ্চার করে বলে ওঠে, শারহান ভাই। বল। আপনি কি সত্যি খুন করেছেন? অরিত্রিকার কণ্ঠনালী কেঁপে উঠল। নান ভাব নিয়ে অতি কষ্টে মনের মাঝে চলমান কথাগুলো ব্যক্ত করলো। ফোন স্ক্রল করা বাদ দিয়ে সারহান শান্ত চাহনিতে তাকায় অরিত্রিকার দিকে। যুগল টান করে তাকে নিস্পৃহ নির্বিকার চিত্তে বলে, হ্যাঁ, খুন করেছি। অরিত্রিকার ছোট্ট হৃদয় উদ্বিগ্ন হয়ে উঠল। বাক্যে যেন হঠাৎ ঝড় আছড়ে পড়ল। সারহানের স্থির শীতল চাহনি তাকে আরো অস্থির করে তুলল। তার বুকের ভেতর ধুকপুক করা ভয় আর সংশয় একসাথে মাথা চাড়া দিয়ে উঠল। অবিশ্বাস্য কণ্ঠে বলল, আপনি আমার সাথে মশকরা করছেন? তুই ভালো করে জানিস আমি মশকরা করি না। কাকে খুন করেছেন আপনি? যে বখাটে তোকে ছুঁয়েছে তাকে। অরিত্রিকা শিউরে উঠল। ভয়ে শরীর ঠান্ডা হয়ে আসছে, মাথা কেমন যেন টলছে। সে ধপ করে বসে পড়লো বিছানায়। সারহান ভাইয়ের আগে গম্ভীর কাঠখোট্টা হলেও কখনো কাউকে ইচ্ছাকৃত শরীরে আঘাত করেনি। সেই মানুষটা কিভাবে একটা জলজ্যান্ত মানুষকে খুন করতে পারে? অবিশ্বাস্য লাগছে। যত সে মানুষটাকে অপছন্দ করুক, তবু তো নিজেদের আপন। এতটুকু বিশ্বাস আছে কোনো অপরাধ করবে না। শুধুমাত্র স্পর্শ করেছে, তাই এমনটা করেছে বোধগম্য হলো না। অরিত্রিকার কণ্ঠনালী হতে কথা বের হচ্ছে না। অতি কষ্টে ভাঙা কণ্ঠে বলল, এই খুনের দায়ভার কে নিবে? সারহান সংকুচিত নয়নে তাকাই। মেজাজ সংযত রেখে নির্লিপ্ত নিস্তরঙ্গ কণ্ঠে বলে, খুনের দায়ভার তোর। অরিত্রিকা এখনো কথায় চমকে যায়। ফেলফেল করে তাকায় সারহানের দিকে। থামে গলায় বলে, আমার মানে? সারহান ধীর গতিতে ফোনটা ডিভানের উপর রেখে উঠে দাঁড়ালো। নিস্তরঙ্গ চাহনিতে কয়েক মুহূর্ত অরিত্রিকার মুখের দিকে তাকিয়ে রইল। বুকে 2 হাত গুজে প্রশ্নার্থক ভঙ্গিতে বলল, তোর জন্য খুন করে এলাম। এই খুনের দায়ভার কে আর কে নেবে বল? আমি তো আপনাকে খুন করতে বলিনি। কেন খুন করলেন? তোকে ছোঁয়ার সাহস দেখিয়েছে। ছুঁয়েছে তাই একটা মানুষকে মেরে দিলেন?
যে আমার সম্মান নিয়ে খেলার চেষ্টা করবে তাকে কি এমনি এমনি ছেড়ে দিব? আপনার সম্মান? হ্যাঁ, আমার সম্মান। অরিত্রিকার ওষ্ঠ তেড়তেড় করে কাঁপছে। কেমন নিশ্চল চাহনি তার। বুকে অজানা ভার এসে জমেছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে মানুষটা পরখ করে। তার মন বলছে সারহান ভাই কখনো এমন করতে পারে না। এসব কিছু যেন মিথ্যা হয়। সারহান অরিত্রিকার মলিন মুখশ্রী দেখে বাঁকা হাসে। রুড়ো গলায় বলে, ছোট্ট মস্তিষ্কে এত চাপ নিয়ে লাভ নেই। এমনিও তোর গোবর ভরা মাথায় কিছু ঢুকবে না। অরিত্রিকা সারহানের অপমানটুকু গিলে নেয়। নিষ্প্রাণ হেসে বলে, বড় বাবা বড় মার কথা একবারও ভাবলেন না? এই নিষ্ঠুর পৃথিবীতে সবাই নিজেরটা বোঝে, বোকামি। আপনি কেন বুঝলেন না? আপনাকে পুলিশে ধরে নিয়ে যাবে, তখন আমাদের পরিবারের কি হবে ভেবে দেখেছেন? কিছুই হবে না। এখন যেমন চলছে ঠিক তেমনভাবে সবাই চলবে। অরিত্রিকার চক্ষুদয় ছলছল করে উঠল। গাল বেয়ে অস্ত্র কণা গড়িয়ে পড়ল। উষ্ঠ উল্টে কম্পনরত কণ্ঠে বলল, সব এলোমেলো হয়ে যাবে শারহান ভাই। আপনার কিছু হলে সব শেষ হয়ে যাবে। বড় বাবা, বড় মা, সাদাত কেউ ভালো থাকবে না। শেষ হয়ে যাক, কারো ভালো থাকা না থাকার পরোয়া করি না আমি। আমার মন বলছে আপনি আমার থেকে কোনো কিছু লুকোচ্ছেন। সারহানের গম্ভীর মুখপানে উষ্ঠকোণ মৃদু হাস্যের রেখার সঞ্চার হলো। অরিত্রিকার থেকে এই দূরত্ব বজায় রেখে বসে স্বাভাবিকভাবে বলে, 2 বছর আগে আমি ঠিক তোর স্থানে দাঁড়িয়েছিলাম, শুধু পরিস্থিতি এবং ঘটনাচক্র আলাদা। তুই সেদিন ঠিক আমার মতো নিজের মনে চলমান কথাগুলো উগরে দিয়েছিলি। পরিবারের কথা ভাবিসনি, শুধু নিজের ভালো থাকার কথা ভেবেছিলি। একটা পরিবার যখন 2 ভাগে বিভক্ত হয় তখন সেই পরিবারের অভিভাবকরা হতাশায় জর্জরিত হয়ে যায়। সম্পর্কে ফাটল ধরে। 2 পরিবারের মানুষগুলো ভেতরে ভেতরে তরপাতে থাকে, সেগুলো দেখেও না দেখার ভান করে থাকে। অরিত্রিকার অস্ত্রসিক্ত নয়নে অবুজের ন্যায় তাকিয়ে রইল। সারহান দীর্ঘশ্বাস টেনে নিল। রুদ্ধ স্বরে বলল, আর কোনোদিন আমাদের পরিবার ভাঙার চেষ্টা করবি না। প্রথমবার চুপ ছিলাম কোনো কারণে, এবার আর থাকবো না। ও আর একটা কথা, তোর কি মনে হয় সামান্য তোকে ছুঁয়েছে তাই ওই বখাটিকে খুন করব? খামন অরিত্রী, সারহান কখনো সেরে নোংরাতে হাত দেয় না। আর তুই হয়তো ভুলে যাচ্ছিস এমপির ক্ষমতা সম্পর্কে। 10-12টা খুন করলেও লাশ এবং কাহিনী ধামাচাপা দেওয়ার ক্ষমতা আমার আছে। অরিত্রিকা কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। নিজেকে সামলে দ্বিধান্বিত কণ্ঠে বলল, তার মানে আপনি এতক্ষণ মিথ্যা বলছিলেন? কে বলেছে মিথ্যা বলেছি? আপনি তো এইমাত্র বললেন খুন করেননি। খুন করিনি, কিন্তু কোনো মেয়েকে পুনরায় স্পর্শ করবে সেই অবস্থাতেও রাখিনি। অরিত্রিকা চমকে উঠে দাঁড়ালো। উদ্বেগ ভরা মুখে বলল, আপনাকে আজ অন্যরকম লাগছে শারহান ভাই। সারহান অদ্ভুত হাসে। শান্ত কণ্ঠে আওড়ায়, কারোর জন্য একটু এলোমেলো হয়ে গেছি। কে এসে? সারহান হেয়ালে পূর্ণ কণ্ঠে বলল, আছে একজন। অরিত্রিকা 2 হাতে অশ্রুসিক্ত চক্ষুদয় মুছে নেয়। হয়তো বুদ্ধির ন্যায় তাকিয়ে থাকে সারহানের দিকে। সারহান সেই চাহনি উপেক্ষা করে বলে উঠল, আমার না হওয়া বিবিজান। অরিত্রিকা নিজের অজান্তে অস্ফুট স্বরে বলে উঠল, সারহান ভ্রুযুগল বাকি সরু চোখে অবলোকন করে। অরিত্রিকা থতমত খেল। ভুল জায়গায় ভুল কিছু বলে ফেলেছে সে। দ্রুত এক হাতে উষ্ঠ চেপে ধরল। বিষয়টা থামা চাপা দিতে মিনমিন করে বলল, আপনার না হওয়া বিবিজানের জন্য অদ্ভুত আচরণ করছেন। আপনি কি তাকে মিস করছেন শারহান ভাই? হ্যাঁ, এখনো মিস করছি। আমার হৃদ্যতাকে প্রথম যেদিন দেখেছিলাম সেদিন এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিলাম। অরিত্রিকা কিঞ্চিত ফরকে গেল। সারহান ভাই তো জানে না সেই তার না হওয়া মিথ্যা বিবিজান। আর এই হৃদ্যতা কে? সারহান ভাই কি তার সাথে মজা করছে? কিন্তু তিনি মোটে মজা করার মানুষ নয়। অরিত্রিকা আগ্রহ নিয়ে জানতে চাইল, কবে দেখেছিলেন? সারহান পুরো কণ্ঠে উত্তর দেয়, আপাতত বলতে ইন্টারেস্টেড নই। যা বলেছি এটাই এনাফ। অরিত্রিকার মুখ ভার হয়ে গেল। রাগান্বিত দৃষ্টিতে তাকালো সারহানের দিকে। আজকে একটু হলে তার জান হাতে চলে আসছিল। খুন বিবিজানের চক্করে আজ ঘুমের দফা রফা হয়ে যাচ্ছিল। এই মানুষটার জন্য কাঁদছিল ভাবা যায়? অরিত্রিকা, তুই আসলে একটা বলদ। চুড়িগুলো কে কিনে দিয়েছে? ইরফান ভাই গিফট করেছে। লাল কাচের চুড়িগুলো তোর হাতে একদম মানাচ্ছে না। রুমে যে দ্রুত খুলে ফেলবি চুড়িগুলো। সারহানের অসন্তোষজনক কথায় অরিত্রিকার মুখখানা চুপসে যায়। ভেবেছিল একটু প্রশংসা করবে, কিন্তু না। করলার মতো তেতো মুখে প্রশংসা শোনা যাবে না। অসহ্য সারহান ভাই একটা। সে 2 হাত ঘুরে হাতের চুড়িগুলো দেখতে লাগলো। মোটে মন্দ লাগছে না দেখতে। সারহান বিছানা থেকে উঠে পড়ে। গম্ভীর কণ্ঠে বলে,
স্ট্যাচুর মতো দাঁড়িয়ে না থেকে চাচিকে গিয়ে বল ডিনার করব না। অরিত্রিকা বাঁকা চাহনিতে তাকে মুখ বাঁকায়। ভারাক্রান্ত মনে পা বাড়ায় রুমের দিকে। পেছন থেকে ভেসে আসে সারহানের পুরুষালী ভরাট কণ্ঠ। আমার সামনে কখনো ঠোঁট উল্টে কাঁদবি না। অরিত্রিকার পা জোড়া থমকে যায় তৎক্ষণাৎ। ঘাড় বাঁকিয়ে তাকায় পেছনে, জিজ্ঞাসা চোখে তাকে উদ্বিগ্ন হয়ে বলে, কেন? সারহান বিছানা থেকে উঠে দাঁড়ালো। দাম্ভিক ভঙ্গিতে এগিয়ে অরিত্রিকার সামনে দাঁড়ালো। একটু ঝুঁকে অতি শান্ত কণ্ঠে ফিসফিসিয়ে বলল, When you cry, I can't control myself, Fairuz. So don't suddenly cry in front of me. অরিত্রিকা আকস্মাৎ এহেন কথায় ধর পড়ে উঠল। সে দ্বারা পেয়ে শীতল স্রোত প্রবাহিত হলো রন্ধ্রে রন্ধ্রে। অজানা শঙ্কায় কাঁপল বক্ষ। সারহান এতটা কাছে এসে দাঁড়িয়ে থাকায় অপ্রস্তুত হলো সে। হার্ট দ্রুত বিট করছে, সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। কি বলছেন? অরিত্রিকা নেত্রপল্লব ঝাপটে দূরে দূরে বুকে অশান্ত ভঙ্গিতে বলল। সারহান বাঁকা হেসে প্রত্যুত্তর করলো, কি বলছি বুঝতে পারছিস না? থাক, ছোট মানুষের এত বোঝার দরকার নেই। সময় হলে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেব। অরিত্রিকা হতবুদ্ধির ন্যায় ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। মনের মাঝে চলমান অদ্ভুত চিন্তা দমিয়ে রাখলো। চক্ষুদার সন্তর্পণে নামিয়ে নিল। উৎকণ্ঠা চেপে 2 কদম পিছিয়ে দ্রুত ছুটে রুম থেকে বেরিয়ে গেল। সারহান সোজা হয়ে দাঁড়ায়। দরজার দিকে দৃষ্টি নিবদ্ধ করে ফুস করে নিঃশ্বাস ছাড়ে। উষ্ঠ কামড়ে হেসে বিড়বিড় করে বলে, এই মেয়ে নিশ্চিত আমায় পাগল বানিয়ে দিবে। উফ। অন্ধকারাচ্ছন্ন রাত পেরিয়ে ধরণীতে সকাল হয়েছে। জানালার গ্লাস ভেদ করে সূর্যের সোনালি আলো রুমে প্রবেশ করছে। কিছুদিন আগে শীতের প্রকোপ থাকলেও এখন সকালে তেমন শীতের প্রকোপ নেই। অরিত্রিকা আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠে পড়ে। বিছানার উপরে অবহেলায় ফেলে রাখা উড়নাটা জড়িয়ে নেয় শরীরে। তন্দ্রাচ্ছন্ন ঢুলো ঢুলো চোখে তাকায় পাশে। এসটা বেঘুরে ঘুমাচ্ছে। পাশে লেভি চুপচাপ বসে তার দিকে তাকিয়ে ল্যাস নাড়ছে। অরিত্রিকা তা দেখে মুচকি হাসে। দ্রুত বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। মিনিট 20 পর ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। চঞ্চলা পায়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়। চুল কোনো মতে আছড়ে নিয়ে মুখে ময়শ্চারাইজার মেখে নেয়। ঠোঁটে লিপ বাম দিয়ে নিজেকে একটু পরখ করে। গালের দাগটা কিছুটা মিশে গেছে, তবে ঠোঁটের কোণের ক্ষত কালচে বর্ণ ধারণ করেছে। মুখটা গুমরা হয়ে যায় তার। সারহানকে একটু বকে সোজা বিছানার দিকে যায়। লেভিকে কোলে নিয়ে ছোট লাগায় নিচে। সকাল 9টা বাজে। চৌধুরী বাড়িতে আজ তোড়জোড় চলছে সকাল থেকেই। বাহারি রকমের রান্না করা হচ্ছে। ইতিমধ্যে আরশাদ সাহেব এবং আজমল সাহেব ব্রেকফাস্ট করে অফিসের উদ্দেশ্যে রওনা হয়েছেন। অরিত্রিকা লেভিকে নিয়ে নিচে নামে। এত তোড়জোড় এবং আয়োজন দেখে অবাক হয়। সকাল সকাল এই বাড়িতে হচ্ছেটা কি? অরিত্রিকা একজন সার্ভেন্টকে ডাকে, জিজ্ঞেস করে হঠাৎ এত আয়োজনের কারণ কি। সার্ভেন্ট শুধু বলে আজ কোনো মেহমান আসবে। অরিত্রিকা কৌতূহল জাগে। মেহমান আসবে অথচ সে জানে না। বিষয়টা একটু আজব লাগলো বটে। সে লেভিকে লিভিং রুমে রেখে কিচেনে চলে গেল। তানিয়া বেগম এবং সাথী বেগম মিলিয়ে রান্না করছেন। সে উকি মেরে সেগুলো দেখে। নিঃশব্দে এসে দাঁড়ায় তানিয়া বেগমের পাশে। কৌতূহল বশত জিজ্ঞেস করে, বড় মা আজকে কে আসবে? কার জন্য এত রান্না করছো তোমরা? তানিয়া বেগম মাংস নেড়ে বললেন, আজ অরিনকে দেখতে আসছে। অরিত্রিকা আশ্চর্যান্বিত হয়ে বলল, আমি তো কিছু জানি না। আমরাও জানতাম না, হুট করেই ওনারা আসার কথা বলছেন আজ। আপু জানে? হ্যাঁ, সাথে সকালে অরিনকে জানিয়েছে। সাথী বেগম বললেন, তুই আর ইসরা দুজনে মিলে অরিনকে একটু সাজিয়ে দিস। মেয়েটা সকালে এসব কথা শুনে মন খারাপ করে আছে। অরিত্রিকা অবাক হয়ে বলল, মন খারাপ করার কি আছে? আপু আসলেই বোকা। আর বলদ জানে না বিয়েতে কত আনন্দ হয়। নতুন শাড়ি গহনা পরে ফটোশুট, মেহেন্দি, হলদি, নাচ গান, আরো কত মজা। আহা, আমাকে যদি এখন বিয়ে দিত নাচতে নাচতে বিয়ে করতাম। অসভ্য মেয়ে। তানিয়া বেগম হাসলেন। তাহলে আজ অরিনের বদলে তোকে পাত্রপক্ষের সামনে নিয়ে যাব। ছেলের পছন্দ হলে বিয়ে কনফার্ম। অরিত্রিকা মেকে হেসে বলল, আমার মুড সুইং হয়েছে, এখন বিয়ের ভূত নেমে গেছে। তুমি বরং আপুকেই দেখাও। পাগলি মেয়ে একটা। অরিত্রিকা খিলখিল করে হেসে উঠল। তিরিং বিরিং করে নাচতে নাচতে বেরিয়ে গেল কিচেন থেকে। লিভিং রুমে যেতে এই দৃষ্টি স্থির হলো সারহানের দিকে। সারহান এক ধ্যানে লেভির দিকে তাকিয়ে আছে। পাশে লেভি বসে আছে গুটিসুটি মেরে। অরিত্রিকা কিছু একটা ভেবে উপরে না গিয়ে লেভির কাছে যায়। সারহান কাঠিন্যতা এটে
লেভির দিকে তাকিয়ে আছে। চাহনিতে ফুটে উঠেছে তীক্ষ্ণতা, ক্রোধে মুষ্টিবদ্ধ করে রেখেছে হাত। লেভি সারহানের দিকে তাকিয়ে আছে অদ্ভুত দৃষ্টিতে। ল্যাস নাড়িয়ে একটু পরপর ক্ষীণ আওয়াজে ম্যাও ম্যাও করে উঠছে। সেই আওয়াজে কিছু একটা বলে যেন লেভি তার মনের আক্রোশ মেটাচ্ছে। সারহান কিছুটা হলেও বুঝলো, দাঁতে দাঁত চেপে বলল, শাট ইউর মাউথ, আদারওয়াইজ আই মাইট এন্ড আপ কিলিং ইউ। লেভি উচ্চ স্বরে ডেকে উঠল, ম্যাও ম্যাও। অসভ্য বিড়ালটা একদম অরিত্রিকার মতো ঝগড়ুটে। মালকিন নেই অথচ তার হয়ে দিব্যি ঝগড়া করে যাচ্ছে। সারহান ক্রোধ মিশ্রিত কণ্ঠে বলে উঠল। অরিত্রিকার কানে সারহানের বলা কথাগুলো পৌঁছেছে। সে তিরিক্ষি মেজাজে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।